সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আবারও চলে আসলাম। আজকে আমি আলোচনা করব ফসলের সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান বীজ নিয়ে এবং বীজের রাজনীতি নিয়ে। বীজকে কেন্দ্র করে আমাদের দেশে কিভাবে দুর্নীতি হয় এবং বীজের উপর সত্যিকার অর্থে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কাদের হাতে, এই রকম কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই যদি বলতে চাই যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনার কাছে বীজ মানে কি, আমার কাছে বীজ মানে হচ্ছে একটা জীবন্ত প্রাণ সত্তা। আমি মনে করি কৃষির সবচাইতে মূল যে ভিত্তিটা সেটা হচ্ছে বীজ। বীজ মানে বলতে পারেন একটা নতুন সম্ভাবনা। বীজ মানে আসলে বংশ বিস্তার বা পরিচয়। একটা গাছের তারও কিন্তু বংশ বিস্তার হয়, তার পরিচয় আছে। তার পরিচয়টা নির্ধারিত হয় আসলে বীজের মধ্য দিয়ে। তো এই যে জীবন্ত প্রাণসত্তা বীজ, সেই বীজটা আমাদের মানে চাষাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন জমিতে একটা ভালো বীজ বপন করা হয় তখন কিন্তু উৎপাদন অনেক ভালো হয়। কারণ এই বীজের উপরে অনেক কিছু নির্ভর করে, ফসলের উৎপাদন এবং পরবর্তী অনেক কিছু এটার উপর নির্ভর করে। কিন্তু আমাদের দেশে এই ফসলের বীজ এটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের রাজনীতি আছে। এই রাজনীতিটা যে শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ আমি মোটেও এটা বলবো না। এই রাজনীতিটা আন্তর্জাতিকভাবেই চলছে। এটা এক ধরনের যুদ্ধক্ষেত্র বলতে পারেন। আমাদের হাতে যে আদি বীজগুলো রয়েছিল বা ছিল বা এখনো পর্যন্ত আছে, সেই বীজগুলোর নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতে। আমাদের মানে আমাদের কৃষকদের হাতে। কৃষকদের হাতে মানে আমাদের গ্রামীণ নারীদের হাতে। সেই বীজ আজকে কর্পোরেট বহুজাতিক কর্পোরেশনের দখলে। তারা বীজগুলোকে এক প্রকার বন্দি করেছে। নানান ধরনের মডিফিকেশন তারা করেছে, করে ধীরে ধীরে আমাদের আদি জাতের যে বীজ, সেই বীজ থেকে আমাদের নিয়ন্ত্রণ তারা কেড়ে নিয়েছে। তারা কেড়ে নিয়ে তারাই উৎপাদন করছে এবং এই বীজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে তাদের হাতে। এটাকে আপনারা মানে বিবেচনা করতে পারেন এইভাবে যে আমরা এক ধরনের বহুজাতিক এই যে কর্পোরেশনগুলো আছে তাদের হাতে কিন্তু আমরা বন্দী হয়েছি। আমাদের এই বীজের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। অথচ এই ইস্যুটা রাজনীতিতে খুব একটা আলোচিত কোনো ইস্যু না। যদিও খাদ্য ছাড়া তো আমরা বাঁচতে পারি না। আমাদের থালায় প্রতিদিন যে ভাতটা ওঠে, আমরা যে খাবারটা খাই, সেটা তো আমার দেশের কৃষকই উৎপাদন করেন। তাহলে এই প্রশ্নটা কি রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না? যেই কৃষক ফসল উৎপাদন করছেন সেই কৃষকের হাতে বীজের নিয়ন্ত্রণটা নেই কেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ এখনো পর্যন্ত আমাদের দেশের সিংহভাগ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং এই কৃষিটা এখনো পর্যন্ত মানে মূল কাজের একটা বড় অংশ জুড়ে নারীরাই এই সাথে সম্পৃক্ত। আমি এই বিষয়ে এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি। আপনারা জানবেন যে এই যে বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে আমাদের যে বীজগুলো সংরক্ষিত হয়, সেই বীজ সংরক্ষণের মূল কাজটাই কিন্তু করে থাকেন আমাদের দেশের নারীরা। তারা স্তরে স্তরে বীজের বাছাই করেন, বীজকে রোদে শোকান, সংরক্ষণ করেন, বীজের পরিচর্যা করেন এবং সেই বীজটা বিনিময় করেন এক কৃষকের সাথে অন্য কৃষকের সাথে। এবং এই যে টোটাল বীজের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা,
এই ব্যবস্থাপনায় একটা বড় কাজ মূলত করে থাকেন আমাদের দেশের নারীরা। এই নারীদের মধ্যে মূলত আমাদের দেশের গ্রামীণ নারীরা। কিন্তু দেখেন আজকের দিনের আপনি যদি বাংলাদেশের টোটাল বীজের যে নিয়ন্ত্রণের কথা বলেন, সেই নিয়ন্ত্রণ কিন্তু টোটালটাই নিয়ন্ত্রিত হচ্ছে বহুজাতিক কোম্পানিদের হাতে, মানে বেশিরভাগটাই। সেই কোম্পানিগুলো কোন কোম্পানি? মনস্যান্টো, সিনজেন্টা, বায়ার, কার্গিল, ডুপেন্ট, এরকম অনেকগুলো বহুজাতিক কোম্পানি আছে। তারাই বেসিক্যালি এই বীজগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। এবং একটা সময় আমাদের যে আদি জাতের বীজগুলো ছিল, সেই বীজগুলো কিন্তু ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলেছি। এবং এই বীজগুলোকে জেনেটিক যে পরিবর্তন তারা করছে ল্যাবের মাধ্যমে করে, তারা এটাকে গবেষণা করে তারা এক ধরনের মডিফাইড, জেনেটিক্যালি মডিফাইড বীজ তারা উৎপাদন করছে, যেইটার কারণে মূলত আমাদের গ্রামীণ নারী, গ্রামীণ কৃষক, তাদের হাত থেকে এই বীজ কর্পোরেটের হাতে চলে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে কেন হলো, কেন কর্পোরেটের হাতে বন্দী হয়েছে, কোন নীতিমালাগুলোর কারণে আমাদের কৃষকদের হাতছাড়া হয়েছে এই বীজ? আপনারা চিন্তা করেন, আমাদের দেশে একটা বৈচিত্র্যময় ফসলের সম্ভার ছিল। আমাদের দেশের শুধুমাত্র যদি আপনারা ধানের কথা বলেন, 18,000 জাতের ধান ছিল আমাদের, সেই ধানের বীজ ছিল। এবং খুবই চমৎকার চমৎকার নাম ছিল সেই বীজগুলো। সেই বীজগুলোকে গ্রামীণ কৃষকেরা তারা এই নাম দিয়েছিল। মূলত 12,487টা ধানের নাম ছিল। আর এখন যে বীজগুলো আছে, সেই বীজগুলো ধরেন হাইব্রিড, উপসি, জিএমও, সেই বীজ। এবং এই বীজগুলো কিন্তু সুন্দর সুন্দর নাম নেই, কিন্তু আছে এই বীজগুলোর নাম হচ্ছে তাদের নাম্বার, ধরেন B27, এরকম আর কি, এক একটা মানে নাম্বার দিয়ে তাদের নামকরণ করে এই কোম্পানিগুলো। আমাদের মানে এই মানে খাদ্য নিরাপত্তার কথা অনেক আমরা শুনি আর কি, এগুলো মানে অনেক মুক্তিযুদ্ধের পর থেকেই এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং তখন বলা হয়েছিল যে দেশে সবুজ বিপ্লব আসবে, এবং এইটার মধ্য দিয়েই বেসিক্যালি আমাদের দেশে এই উচ্চ ফলনশীল যে ধানের বীজ, জাতের বীজ, সেই বীজগুলোর এন্ট্রি ঘটে এই রাজনৈতিক অবস্থানের মধ্য দিয়ে। এবং ধীরে ধীরে আমাদের দেশের রাজনীতির যে কৃষি যেই মানে অবস্থান, সেই কৃষি বহুজাতিকের দিকে কিন্তু আস্তে আস্তে এটা গিয়েছে। এবং এটা গিয়েছে মূলত রাজনৈতিক কারণেই, যারা ক্ষমতায় ছিলেন তারা এটাকে যেতে দিয়েছেন, তারা এটার নাম দিয়েছেন খাদ্য নিরাপত্তা, আরো অনেক কিছু। সেটাকে কেন্দ্র করে অনেক মানে মানুষের মানে অনেক ঝুঁকি আছে, সেগুলো নিয়ে আসলে একটা বিস্তারিত আলোচনা করা দরকার, আমি চেষ্টা করব। তা আজকে মূলত আলোচনাটা করব বীজটা নিয়ে, যে এই বীজগুলো আপনার আমাদের মানে ফসলের মাঠটা মানে আগে এক ধরনের উপনিবেশ ছিল, একটা নিয়ন্ত্রিত উপনিবেশ ছিল। তারা সরাসরিভাবে আসতেন, সরাসরিভাবে উপনিবেশে গেড়ে তারা কিন্তু তাদের কার্যক্রম স্বার্থ সিদ্ধি করতেন। এখন আপনি হয়তো প্রচলিত অর্থে উপনিবেশ খুঁজে পাবেন না, কিন্তু আপনি উপনিবেশের মানে যদি আসলে বাস্তবিক চিত্র দেখতে চান, তাহলে আপনি কিন্তু দেখবেন আমাদের দেশের এই বীজের নিয়ন্ত্রণ, এই একটা সময়ের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের মতো এই যে কোম্পানিগুলোর নাম আমি আগে বলেছি, তারা কিন্তু তাদের নিয়ন্ত্রিত উপনিবেশ গড়েছে। এবং আজকের দিনে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যে শুধুমাত্র বীজ না, আমাদের পুরো কৃষিটাকে আমাদের কৃষকের কাছ থেকে ছিনতাই করার প্রয়াস চলছে। একদিকে তারা কৃষককে দুর্বল, নিঃস্ব, রিক্ত করতেছে, অন্যদিকে এই
রাজনীতিটা, এই কৃষিটা তারা তাদের হাতে নিয়ে যাচ্ছে। আপনারা জানবেন যে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা, কৃষকের গোলায় কিন্তু বীজ নাই। কারণ এই বীজগুলো, কোম্পানির বীজগুলো যখন ব্যবহার করে, এই ধরনের বীজগুলো একবারই ফলন হয়, তা থেকে আবার কোনো বীজ রাখা যায় না। আগে যেমন কৃষকেরা ফসল ফলাতেন এবং প্রতি বছর তার ফসলের মাঠ থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ বীজ তিনি রেখে দিতেন এবং পরবর্তী বছর তিনি সেটাকে কাজে লাগাতেন। সেই বীজ, আমি আগেই বলেছি, সংরক্ষণে আমাদের নারীরা বিরাট ভূমিকা পালন করতেন। কিন্তু এখন আমাদের প্রতিটা কৃষক, তাকে অপেক্ষা করতে হয়, নির্ভর করতে হয় এই কোম্পানিগুলোর উপর। আমরা প্রায়, আপনারা দেখবেন, যদি আপনারা একটু খোঁজ খবর রাখেন, আপনারা দেখবেন যে যখন বীজটা পাওয়ার কথা, সেই সময় কিন্তু কৃষক বীজ পায় না। এবং যেহেতু তাদের কাছে জিম্মি এবং তাদের ঘরে কোনো বীজ নাই, ফলে তাকে অবশ্যই এই কোম্পানিগুলোর কাছেই নির্ভর করতে হচ্ছে। তো ফলে এইটার একটা বিরাট সুযোগ তারা নেন। কিভাবে করেন? কৃষকেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু তাদেরকে এইখানেও একটা সংকট তৈরি করে রাখা হয়, বলা হয় বীজ নাই। আবার আরেক ধরনের সংকট আছে, যে আমি যে কোম্পানিগুলোর নাম বললাম, এই কোম্পানিগুলোর নাম দেখিয়ে অনেকে হুবহু নকল প্যাকেট করে। সেই নকল প্যাকেট করে কিন্তু একটা খুবই দুর্বল, মানে খারাপ জাতের বীজ দেয়া হয়, যে কারণে ওই বীজটা যখন কৃষক ফসল উৎপাদন করেন, সেটা করতে গিয়েও কিন্তু কৃষক অনেক নিঃস্ব এবং রিক্ত হয়ে যায়। ফলে যেহেতু কৃষকের কাছে কোনো বীজ নাই, ফলে বাধ্য হয়ে তো অবশ্যই কৃষক এই কোম্পানির বীজগুলো কিনেন। এভাবে তাকে নির্ভরশীল করা হয়েছে কোম্পানি। আর আমি তো আগেই বললাম যে সেই কোম্পানিগুলোও অনেক ক্ষেত্রে নিম্নমানের বীজ দেয়, কম দামের বীজ দেয়, কৃষকের সাথে প্রতারণা করে। এবং এই প্রতারণাগুলোর কখনো কোনো আপনি শাস্তি হয়েছে এটা আপনি কিন্তু দেখবেন না। যে কৃষকের সাথে এগুলো তো অনেক বড় আসলে প্রতারণা, সেই প্রতারণাগুলোর কোনো শাস্তি আপনারা আদতেই দেখবেন না। নকল বীজ কিভাবে প্রতিরোধ করবে, সেটার আইনও নাই, সামাজিকভাবে প্রতিরোধ তো নাই। ফলে এইটা মানে অনেকেই মনে করে যে ভাগ্যে ছিল তাই হয়েছে, এইরকম আর কি সিচুয়েশনটা। তারপর হচ্ছে প্রতি বছর এই যে বীজটা কোম্পানির বীজ, সেই কোম্পানির বীজেরও তারা প্রতি বছর মূল্যটা বাড়ায় দেয়। তো যখন প্রতি বছর তারা এই বীজের মূল্যটা বাড়িয়ে দেয়, তখন কি হবে? তখন কিন্তু উৎপাদন খরচটা কৃষকের বেড়ে যায় এবং এই কারণে কিন্তু বেসিক্যালি উৎপাদন খরচ কৃষকের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং এই এই আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বিএডিসি। তো ওই বিএডিসি যেই বীজ সরবরাহ করে, সেটা নিয়ে আমি একটু পরে বলছি। মানে বীজের যে সরবরাহ, সেটা চাহিদার তুলনায় খুবই কম। আবার যেইটুকু আছে সেইটুকুরও কিন্তু কোনো প্রকার ম্যানেজমেন্ট নাই। এবং বিএডিসির কর্মকর্তারা, তারাও অনেকে মনে করেন যে এগুলো বেসরকারিভাবে, বেসরকারি কোম্পানিদের কাছ থেকেই যেন কেনে, তাদেরকে নিশ্চয়ই পার্সেন্টেজ দেয়া হয়, সেই কারণে তারা এই দেশের স্বার্থবিরোধী এই কাজগুলো তারা করেন। তো আমার কাছে যেটা মনে হয় যে তারা কিন্তু কোনো মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে থাকে, তারা এই ক্ষেত্রে যে খুব একটা গুরুত্ব দেয় বলে আমার কাছে মনে হয় নাই কখনো। এবং আবার এই যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো চুটিয়ে ব্যবসা করছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মুনাফা লুটছে, তারা কিন্তু আমাদের দেশের কোনো কৃষি দপ্তর বা কোনো কারো কাছে কিন্তু কোনো তাদের কোনো দায়বদ্ধতা নেই। এবং এইখানে যে রাজনীতিটা হয়েছে এবং যেই অর্থনৈতিক দর্শনের উপর ভিত্তি করে এই বীজটা খাত টোটালটাকে যে একটা বেসরকারি খাতে ছেড়ে দিছে, এটাকেই বলে নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শন। এবং এই যে বেসরকারীকরণ, বিরাষ্ট্রীয়করণ পলিসি, এই পলিসির কারণেই আজকে আমরা ভুক্তভোগী, আমাদের কৃষকেরা ভুক্তভোগী। আমাদের একটা বীজ নীতি আছে, সেই বীজ নীতিতে বলা আছে যে জাতীয় বীজ নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সৃষ্ট অনুকূল পরিবেশে বেশ কিছু সংখ্যক বহুজাতিক বীজ কোম্পানি ও বীজ ব্যবসায়ী, বীজ উদ্যোক্তা বীজ খাতে বিনিয়োগে এগিয়ে এসেছেন। মানসম্পন্ন বীজের চাহিদা পূরণে এটি একটি নতুন উদ্যোগের সূচনা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে
আমাদের বীজ নীতিতে বলতেছে বেসরকারি খাত অগ্রসর হবে। আর এটা মানে এটা কিভাবে হতে পারে? মানে এটা তো একটা দেশের জনগণের সাথে একটা ভয়াবহ রকমের প্রতারণা, যে আপনি একটা সরকারি নীতিমালা করছেন, সেই নীতিমালায় আপনি বীজ ব্যবসায়ী বীজ কোম্পানিদেরকে এগিয়ে আসার কথা বলতেছেন। তাহলে আপনি বলবেন আপনার বিএডিসি কে সচল করা, আপনি বলবেন আপনার কৃষির যেই আপনার বীজ ভান্ডার সেই ভান্ডার আপনি বৃদ্ধি করা, কিন্তু আপনি বেসরকারি খাতকে অগ্রসর করার কথা বলছেন। তাহলে এইটা মানে এটা কোন ধরনের কথাবার্তা? তার কারণ সে সরকার সে পলিসিগতভাবে ইকোনমিক পলিসিগতভাবে সেই বেসরকারিকরণের দিকে গিয়েছে, যার কারণে এই অবস্থাটা হয়েছে যে আমাদের যে বিএডিসি সেটাকে যে একটা স্বাধীন একটা স্বনির্ভর বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনি গড়ে তুলবেন, সেটা আপনি না করে আপনি বরঞ্চ বিএডিসির বীজাগারগুলোকে কিভাবে নিঃশেষ করা যায় সেটা আপনি চেষ্টা করেছেন। যারা ক্ষমতায় আসছে তারা কেউই চায় নাই বাংলাদেশের এই বিএডিসির যে বীজাগারগুলো রয়েছে সেখানে কোনো প্রকার মানে তারা স্বনির্ভর হোক, এটা তারা চান না। অথচ আমাদের সরকার এখনো পর্যন্ত স্টিল নাও এখনো যদি সরকার চায় তাহলে অবশ্যই বীজাগারগুলোতে মানে স্বনির্ভর বীজঘর করা তো সম্ভব। আমাদের এখনো কৃষিতে লোকায়ত আদি কৃষি জ্ঞানের অনেক অনেক চর্চা আছে, সেখানে যদি এই চর্চাগুলো করা যায়, আমাদের যারা শিক্ষার্থীগুলো আছেন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় অধীন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইখানে কিভাবে আমরা বীজের ক্ষেত্রে সংকট দূর করা যায়, আমাদের নিত্য নতুন আমরা বীজ কিভাবে আমরা আমাদের বীজগুলোকে আমরা কিভাবে কৃষকের কাছে ছড়িয়ে দিতে পারি এবং এই বহুজাতিক কোম্পানির রাহুমুক্ত করতে পারি, এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটা করা সম্ভব। আপনারা জানেন যে আমাদের যে বিএডিসি সেই বিএডিসি একটা বড় কাজ হচ্ছে যে বীজ সরবরাহ করা, কিন্তু আমরা দেখি কি যখন বীজ বিক্রির সময় থাকে মৌসুম থাকে সেই মৌসুমে কিন্তু বিএডিসি একটা স্বল্প মূল্যে বীজ সরবরাহ করে, তারা অনেক সময় বীজ সরবরাহ বন্ধ করে দেয় যাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা বীজ বিক্রি করতে পারে। এখন আপনি বলেন একটা সরকারি মানে প্রতিষ্ঠান সে চাইতেছে বেসরকারি কোম্পানিগুলো লাভ করুক, তাহলে ওইখানকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তাদের যোগ সাজস ছাড়া এটা কি কখনো সম্ভব? কোনোদিনও সম্ভব না। এবং তারা জানে যে এগুলো এই কৃষকের নিয়ে তো বেশি লোক কথা বলার কেউ নাই, বীজ নিয়ে এগুলা খুবই অগুরুত্বপূর্ণ বিষয়, মানুষের তো আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে মানুষ কথা বলবে, এগুলো নিয়ে তো বেশি কেউ কথা বলবে না। সুতরাং তারা নির্দ্বিধায় এই লুটপাটগুলো করতে থাকেন এবং আমরা দেখি কি যেইটুকু বীজ তাদের কাছে আছে সেই বীজ অবিকৃত থাকে। গত বছরও আমরা দেখছি রবি বড় মৌসুমে সিন্ডিকেটের কারণে বিএডিসির যে পরিমাণ বীজ ছিল সেই বীজগুলো কৃষকের হাতে পৌঁছায় নাই। শুধু গত বছর এই খাতে 1050 কোটি টাকা সরকার লস করছে। কৃষক কিন্তু বেসরকারি বীজের দিকে যাইতে চায় না, সে মনে করে বিএডিসি এখনো তার বিএডিসির বীজ তার সাথে প্রতারণা করবে না, আস্থা রাখতে চায় নিজের দেশের প্রতিষ্ঠান। কিন্তু কৃষকরা অনেক সময় ধর্ণা দিয়েও বীজ পায় না, সময় মতো বীজ সরবরাহ রাখে না। তো এই যে একটা সিন্ডিকেট চলতেছে বছরের পর বছর বিএডিসি, এই বিএডিসি কে যদি আপনারা অনিয়ম দুর্নীতি লুটপাট এগুলাকে যদি বন্ধ না করা যায়, এখানে যদি সরকার একটা বিরাট ভূমিকা না পালন করে, তদারকি না করে এবং যারা এদের সাথে এগুলোর সাথে যুক্ত তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে এই সমস্যার কোনোদিনও সমাধান হবে না। এবং এইখানে যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে দেখা যাবে যে আমাদের দেশের এই বীজ সম্পূর্ণভাবে চলে যাবে এই কর্পোরেশনগুলোর হাতে এবং এরাই মুনাফাটা লুটবে, আমরা এদের কাছে জিম্মি হয়ে পড়ব। আমাদের হাতে যতদিন বীজ থাকবে, আমাদের কৃষকের হাতে যতদিন বীজ থাকবে, কোনো যুদ্ধ বিগ্রহ আমাদেরকে কাবু করতে পারবে না।
কিন্তু যখনই আমাদের হাত থেকে বীজ সম্পূর্ণভাবে ওদের হাতে চলে যাবে, তখন কোনো যুদ্ধও যদি হয় আমরা লড়াই করতে পারবো না। সুতরাং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া দরকার, আমাদেরকে ভাবা দরকার, জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের কথা বলা দরকার। সুতরাং এই কথা বলার সংগ্রামে আপনারা মানে সকলে কথা বলুন আর কি, এই বাংলাদেশের এই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করুন, কথা বলুন। এবং আমি সাধ্যমতো চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়ে কথা বলার, এবং সামনের দিনে আরও অনেকগুলো বিষয় আছে, আরও বিস্তৃত বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন সেই আহ্বান ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।